নমস্কার। নমস্কার, আমি শিবেশ মুখোপাধ্যায়। বাবুদার প্রোগ্রাম এখনই শেষ হলো, তারপরেই শুরু হচ্ছে আবৃত্তির অনুষ্ঠান। আপনারা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না অঙ্কিতা? আমি তো এখান থেকে বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক দেখা যাচ্ছে কি না জানা। আমি তাহলে শুরু করব। অনুষ্ঠানের শুভ সূচনা কামনা করি। হ্যাঁ, অবশ্যই। গলা ধরে আছে, শরীরটা খুব একটা ভালো নেই। এরকমই যতবার প্রোগ্রামে আসবো বলছি ততবারই এরকম হয়ে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। তো বাবুদা বললো না, এবার ঠিক তোমার প্রোগ্রামটা হয়ে যাবে। সবারই শুভেচ্ছায় আশা করছি আজকে ভালো হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। নমস্কার, আমি শিবেশ মুখার্জি। আজকে নাইহা লাইভ সবার জন্য অনুষ্ঠানে এসে ভীষণই ভালো লাগছে। আজকে পঞ্চমীর দিন, পঞ্চমীর এই পুণ্য লগ্নে আজ আমি এখানে আসতে পেরে অনেকবার আসা হয়নি। ঠিকঠাক হচ্ছে, তারিখ ঠিক হচ্ছে, আসবো বলছি, আবার শরীর খারাপ হচ্ছে, আসতে পারছি না। এই করে করে কেটে গেল অনেকগুলো মাস। তারপর লাস্ট বাবুদা বললো পঞ্চমীর দিনই শেষ, আগে আমি করে নেব, তারপর তুমি। একই দিনে আমি খুব খুশি হলাম যে ঠিক হচ্ছে, আজকে অনুষ্ঠান হোক। গানের পর কবিতা। আর আজকে অনেককে ইনভাইট করেছি, অনেকেই লিখছে যে এত ভালো অনুষ্ঠান, গানের অনুষ্ঠান থেকেই শুরু করেছে, যে গানের অনুষ্ঠান থেকে দেখছি এত ভালো লাগছে শিবেশ, যে তুমি জানিয়েছিলে বলে আজকে আমরা এত ভালো অনুষ্ঠান দেখতে পাচ্ছি। তো আশা করছি এই অনুষ্ঠানটাও ভালো হবে। তোমরা যারা আছো প্রত্যেকেই থাকো আমার সঙ্গে, শুনতে থাকো। এই অনুষ্ঠান আমি শুরু করছি। রোদ্দুরের রং হয়েছে সোনার রঙে রাঙা, আকাশটা হয়েছে আরও সুনীল। সাদা মেঘগুলো পালকি সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। মনে মনে আশা উঁকি দিচ্ছে, এবার তো আশার পালা। আয়োজন চলছে ভুবন জুড়ে, প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে বইছে আগমনীর সুর। সেই চেনা সুরে আনন্দের বার্তা ছড়িয়ে যাচ্ছে দিক থেকে দিগন্তরে। আমরা মেতে উঠেছি, কিন্তু এবার আমাদের মনে রাখতে হবে আমরা এই যে অনুষ্ঠানগুলোর মধ্যে আছি, এগুলোতেই সীমাবদ্ধ থাকাই দরকার আর কি। উচিত বলাটা হয়তো ঠিক হবে না, এক একজন এক একভাবে নেবে। হ্যাঁ, আমাদের মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখা এবার কিন্তু একদমই উচিত না। কারণ আমাদের সামান্য আনন্দে পরবর্তীতে যে কী হবে তার কোনো ঠিক নেই। বারবার ডাক্তারবাবুরাও হাত জোর করছেন যে হসপিটালে কিন্তু আর কোনো বেড নেই। এরপরে আপনারা যদি ঠাকুর দেখে বেড়ান, তারপরে হয়তো খোলা মাঠে বা স্কোয়ার ফিল্ডেই হয়তো প্যান্ডেল করতে হবে আমাদের জন্য, আবার নতুন করে মণ্ডপ বানাতে হবে। তাই না, সেরকম যেন হয় এটা কেউ চাইবো না। আমরা আমরা সবাই ঘরে ঘরে থাকবো, আনন্দ করব, প্রোগ্রাম করব, এই নিয়েই থাকি। ফ্যামিলির সঙ্গে থাকি, বন্ধুবান্ধবের সঙ্গে থাকি। আর মনে রাখবো মুখে মাস্ক, আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করব। এটা চলতেই থাকবে। এটা না করলে কিন্তু আমাদের বিপদ আরও বেড়ে যাবে। আজ মহাপঞ্চমী, দিকে দিকে সেজে উঠেছে মণ্ডপ, ঢাকের বাদ্যি আর কাঁসরের আওয়াজে মুখরিত চতুর্দিক। চারিদিকে চলছে আয়োজন, পুজোর আয়োজন। শরৎকাল পড়তে পড়তেই সবাই শুরু করে দেয় কে কোথায় বেড়াতে যাবে, কি শপিং করবে, এই নিয়ে চলতে থাকে আমাদের আয়োজন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা কবিতা, ছুটির আয়োজন। ছুটিতে আমরা কে কী ভাবছি, এই নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এবং তার আগে আমার লেখা এই কবিতারই অনুষঙ্গে আরেকটুখানি কবিতা। ছন্দে ঢাকের গুরু গুরু, আকাশ জুড়ে দ্বন্দ্ব, বিশ্বে মানুষ জ্বলছে শুধু বারুদ ধূপের গন্ধ। দশভুজা আইমা নেমে ধরিত্রীর এই বুকে, দুর্যোগ আর প্রতিহিংসা রুখতে হবে তোকে। প্রতি ঘরেই জ্বলুক প্রদীপ, বাজুক শঙ্খধ্বনি, প্রতিবাদে লড়ব সবাই, শান্তি ফিরবে জানি। ভোরের শিউলি মাতাল গন্ধে ছড়িয়ে দেবে বাণী, এই আশাতেই গাইছি মাগো তোমার আগমনী, তোমার আগমনী। শরতের সুনীল আকাশে কেমন সাদা মেঘের ফেলা, মন খারাপের মেঘগুলো আজ বিদায় নিয়েছে। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ফেলা, শরৎ মানেই নদীর ধারে
কাশের বনে লুকোচুরির খেলা। শরৎ এলে তাই তুমি আসো, তোমার আগমনে শিউলি ফোটে। মধুর লোভে মাধবী গুঞ্জে মৌমাছি মধুকর অলিরা জোটে। শরৎ এলেই তাই মন খারাপের মেঘ কেটে খুশির হাওয়া ছোটে। শরৎ এলেই তুমি আসো মাগো, তাই তো দিঘির জলে শালুক পদ্ম ফোটে। তুমি এসো মাগো, আকাশে বাতাসে ধ্বনিত হোক, জাগো দুর্গা জাগো, জাগো দুর্গা জাগো। অতিমারীর আতঙ্ক দূর হোক, নাশ হোক করুণারূপী অসুর, তোমার ঐশ্বরিক আগমনে মাগো, তোমার ঐশ্বরিক আগমনে। সামনে পুজো, তাই তার প্রস্তুতি চলছে জোর কদমে। চলছে আয়োজন, ছুটির আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছুটির আয়োজন। কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং। হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট, আর ভঞ্জদের পাটিল খেসা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে, হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে মাথায় করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনও যার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহৌসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগলছানা 5টা 6টা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পুজোর ছুটির দিন? কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন? আমাদের ছুটি আর ওদের ছুটিতে কিন্তু অনেক পার্থক্য। ছাত্র শিশুগুলো জেনে যাচ্ছে তাদের একেবারেই ছুটি। আমাদের আনন্দ আর ওদের মুক্তি মৃত্যুর মাধ্যমে। তাই রবীন্দ্রনাথ সুন্দর রেখেছেন, আমরা ছুটিতে যখন বিভিন্ন আয়োজন করছি তখন ওদের নিষ্ফল কান্না ওদের ছুটি, একেবারে ছুটি। মিতালি পাল লিখছে খুব সুন্দর, বাবুদাও শারদ অভিনন্দন। হ্যাঁ, অনেকেই আছেন, মাহমুদুল হাসিন আচ্ছা দাদাও আছেন, দারুণ হচ্ছে দাদা। আপনারা দেখতে থাকুন, আমি আরও অনেক কবিতা শোনাবো বলে আজকে তৈরি হয়েছি। তো এইরকমই আরও কয়েকটা কবিতার পড়তে পড়তেই ছুটির আয়োজন হলো। এবার কয়েকদিন আগে তো মহালয়া হয়ে গেছে। হ্যাঁ, সেই মহালয়ার একটা কবিতা খুব ভালো লাগে আর কি। কবিতাটা আমি শোনাই, মহালয়ার কবিতা। আজ একটা গল্প বলবো তোমাকে, গল্প বলবো আমার ছেলেবেলার, আমার পাড়া গাঁয়ের, আমার মহালয়ার ভোর। সে সময় আমাদের বাড়িতে কোনো রেডিও ছিল না, আশেপাশের বাড়িতেও নয়, কেবল সুবলদের বাড়িতে একটা রেডিও ছিল, ইংরেজ আমলের ছোট্ট একটা বাক্সের মতো। ফি বুধবার ওদের বৈঠকখানায় বুড়োরা জড়ো হতো যাত্রাপালা শুনতে। সুবলের ঠাকুরদা হুঁকো টানতে টানতে বন্ধুদের সঙ্গে যাত্রাপালা শুনতে শুনতে গল্প করতেন। আমি অনেকবার বাবার সঙ্গে হাট থেকে ফেরার সময়ে দেখেছি বুড়োদের সেই আড্ডায় রেডিওটা। সুবল আমার সঙ্গে পড়তো ক্লাস 3-তে। ওর কাছেই প্রথম শুনি রেডিওতে মহালয়ার কথা।
মহালয়ার ভোরে ওদের বৈঠকখানায় নাকি মেলা হয়, এমনকি বাড়ির বৌঝিরাও আসে শুনতে। তার আগে বাবার কাছে শুনেছিলাম এ দিনটা পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। ভোরের আলো ফুটতে না ফুটতে বাবা কাকারা সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন গঙ্গা স্নানে তর্পণ করতে, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায়। সে বছর ঠিক করেছিলাম পাড়ার কয়েকজন বন্ধু মিলে রেডিওতে মহালয়া শুনব সুবলদের বৈঠকখানায় গিয়ে। মাকে বলেছিলাম ভোরে ডেকে দিতে, কিছুতেই ঘুম আসছিল না চোখে। ভেতরে ভেতরে সে কি আনন্দ, সেই সঙ্গে একটা ভয় তাড়া করছিল, ভোরে যদি ঘুম না ভাঙে, যদি মা না ডেকে দেয় তাহলে শোনা হবে না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। বোধহয় আমার এত আগ্রহ, এত উৎসাহ দেখেই ভোরবেলা বিছানা থেকে ডেকে তুলেছিলেন বাবা, সঙ্গে করে এগিয়ে দিয়েও এসেছিলেন। ততক্ষণে শুরু হয়ে গেছে। বৈঠকখানার উপরে নিচে প্রায় শখানেক মানুষ তালপাতার চাটাই পেতে, শতরঞ্চি পেতে নীরবে শুনে চলেছে। বৈঠকখানার সামনে ছোট একটা সপেতা গাছটার গোড়ায় দাঁড়িয়ে আছি আমি। মনে হলো ভোরের উৎসব মহালয়া। তখনও ঘুমের রাশ ঠিক কাটেনি। ঘুমের ঘোরের মধ্যেই মাঝে মাঝে দুহাত দিয়ে চোখ কচলে নিচ্ছিলাম। রেডিওতে ঠিক কি হচ্ছিল বুঝতে পারিনি, শুধু এইটুকু বুঝেছিলাম মা দুর্গা আসছে, তাই দুর্গা মন্ত্র। সপেদা গাছটার নিচে দাঁড়িয়ে দেখা যায় ওদের বড় পুকুর, পুকুরের ওপারে গাছগাছালি, আলো আঁধারের ভোরের আলো ছায়ায়। হঠাৎই সেই আলো আঁধারের মধ্যে দেখতে পেলাম সিংহরাজের পিঠে চড়ে এসে গেছে দশভুজা দেবী দুর্গা। ময়ূরের পিঠে চড়ে উড়ে আসছে কার্তিক, পেঁচার পিঠে চড়ে লক্ষ্মী, ইঁদুরের পিঠে গণেশ, আর হাঁসের পিঠে সরস্বতী, মোষের পিঠে মহিষাসুর। মহিষাসুরের সঙ্গে দুর্গার সে কি যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, যেন যুদ্ধ থামতেই চায় না। বাতাসে ঝড়ের মতো বইছে, বড় বড় গাছগুলো দুলছে, পুকুরে নদীর মতো ঢেউ উঠছে। এমন সময় দেবী দুর্গা ত্রিশূলটা গেঁথে দিল মহিষাসুরের বুকে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। দুহাত জড়ো করে প্রণাম করলাম দেবী দশভুজাকে। কাঁধে বিশুর হাত পড়তে বুঝলাম মহালয়া শেষ হয়ে গেছে, যে যার বাড়ি চলে যাচ্ছে। তাড়াতাড়ি বিশুকে দেখাতে গেলাম বড় পুকুরের ওপারে দেবীকে। দেখাতে পারলাম না। চারিদিকে আতিপাতি করে তাকালাম, কিন্তু আর কোথাও তার দেখা পেলাম না। কথাটা বিশু বিশ্বাস করেনি, কথাটা কেউ বিশ্বাস করেনি। কেবল বিশ্বাস করেছিলেন মা, বাবা আর সুবলের ঠাকুরদা। তারপর কতবার ওই দিনটায় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে চেয়েছি, কিন্তু পাইনি তার দেখা। এখন বাড়িতে বাড়িতে মহালয়ায় রেডিও বাজে। ছোটবেলায় শোনা সেই পরিচিত কণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। আজও নতুন, আজও ভোরের উৎসব মহালয়া। রিভুর মা চলে যাওয়ার পর আমি এখন আমার ফ্ল্যাটে, আমার রেডিওতে ভোরের উৎসব, ভোরের উৎসবে আমি একা। কেবল শরৎ আসে জানলা বেয়ে মিষ্টি বাতাসে। আসে না ছেলে, বৌমা, নাতি, আসে ফি বছর ছেলেবেলার মহালয়া, ছেলেবেলার স্মৃতি। সকলকে দেখার জন্য মনটা করে আতিপাতি। ছেলে, বৌমা, নাতিকে দেখার জন্য আমার মনটা করে আতিপাতি। শোনালাম মহালয়ার গল্প, মহালয়ার গল্প, আর সেই সঙ্গে শৈশবের গল্প। বয়স হয়ে গেলে সবার হয়তো শৈশবকে এইভাবে খুঁজে বেড়াতে ইচ্ছে করে, মানে মনে পড়ে সব কিছুই। আজ তো তাই, সবাই একা, বিশাল বিরাট বাড়িতে একা একজন বৃদ্ধ, সে বৃদ্ধাবাসের মতোই। ছেলে মেয়ে বাইরে, স্ত্রী নেই, কিংবা স্ত্রী থাকলেও দুজনে মিলে শুধু সেখানে। হ্যাঁ, অনেকেই আছেন শুনছেন। হ্যাঁ, আমি আনন্দের কবিতা করতে গিয়ে হয়তো একটু একটু দুঃখের কবিতাও চলে আসছে। সব মিলেই কবিতা। দেখি এবারে কি করা যায়। পুজোর চিঠি, দেখি পুজোর চিঠি বলে একটা কবিতা পড়া যায় কিনা।
শৈশবকে খুঁজে পাচ্ছেন? সেই যতই টিভিতে প্রোগ্রাম হোক আর যাই হোক, মহালয়া কিন্তু সেই রেডিওতেই ভীষণ ভালো লাগে, তাই না? মহালয়া মানেই রেডিও। আচ্ছা, পুজোর চিঠি দেখছি, শুনছি। শৈশবকে খুঁজে পাচ্ছি, সুজিত দে আছে, ওয়াচিং বলছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাই থেকো ভাই, শুনতে থাকো কবিতা। শুরু করছি। শ্যামলকান্তি দাশের একটা কবিতা, মানে পুজোর চিঠি নিয়ে কবিতা। তখনকার দিনে তো এইভাবে ছিল না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না, চিঠিতেই সবাই জানাতো। সে চিঠি আসতে অনেক দেরি হতো, কিন্তু চিঠির আশায় আমরা সবাই বসে থাকতাম, মানে কখন চিঠি আসবে, পুজোর চিঠি। আর বিশেষ করে বিজয়ের চিঠি। আমার মামার বাড়ির থেকে চিঠি আসতো, মাসির বাড়ি থেকে আসতো, সেই চিঠি মানে যে কী আনন্দের, যে ওরা লিখেছে, আমাকে স্নেহাশিস পাঠিয়েছে, শুভেচ্ছা পাঠিয়েছে, এ ভীষণ আনন্দের ছিল। এখনকার ছেলেমেয়েরা সেটা ঠিক মানে বুঝতেই পারবে না, যে হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে লেখা, বিভিন্ন ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো, আর তখন খামেই বিভিন্ন কালি দিয়ে, লাল নীল সবুজ কালি দিয়ে সুন্দর করে শুভেচ্ছা বার্তা লেখা। সেই দুটোর মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, রেডিও থাকবে? আচ্ছা, ঠিক আছে। একটা চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি, একটা চিঠির খোলা জানলায় রোদ্দুর মাখামাখি, একটা চিঠির নীলচে কাগজে শিউলি ও কাশফুল, খেয়াল খুশির ছোট্ট নদীটি কুলকুল কুলকুল, একটা চিঠিতে গিজগিজে ভিড়, মাথা উঁচু ঘর বাড়ি, একটা চিঠিতে ঝিকঝিক রেলগাড়ি রেলগাড়ি, একটা চিঠিতে ভোরের আকাশ, ফুরফুরে হাওয়া, একটা চিঠিতে হাওয়ায় জাহাজ দূরান্তে ভেসে যাওয়া, একটা চিঠিতে ঢাকের বাদ্যি, একটা চিঠিতে বাঁশি, একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি, একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি, চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি, তারা ফুটে ওঠে আলো, একটা চিঠির ময়লা কাগজে মাথা নিচু মুখ কালো, একটা চিঠির ঠিকানায় ভুল, ছেঁড়া খোড়া কিছু লেখা, সূর্য ডুবেছে মাঠের আড়ালে আঁকা বাঁকা পথরেখা, পুকুরের জলে মাছ ঘায় মারে, বাঁশপাতা খসে পড়ে এবড়ো খেবড়ো রাস্তায়, আর চাল ফুটো কুঁড়ে ঘরে, টিম টিম করে লম্ফের আলো, থমথম করে রাত, ভাঙায় না মিল থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত, ছোট হয়ে আসে আকাশের চাঁদ, উল্কাও পরে খসে, মন ঘুমে কাদা, চুপচাপ বাবা দাওয়ায় বসে, চিঠির কাগজ ভিজে জবচবে, মায়ের দু চোখ ভারী, পুজোয় এবার আমার জন্য আনিও না শাড়ি, বাবার জন্য ফতুয়া কিনিও, বোনের জন্য জামা, ঝুমকো ফিতা চুরি দিয়াছেন তোমাদের বিনোদ মামা, এবারে এ গ্রামে পুজো হইবে না, গ্রাম আর নাই গ্রামে, রাক্ষসী নদী সব খাইয়াছে, বাড়ি ঘর ছাড়খাড়, পূজার বদলে নদীর বাঁধে রাস্তা সারাই হবে, ষষ্ঠীর আর কয়দিন বাকি, বাড়ি পৌঁছিবে কবে, তোমার দিদিমা হয়তো আসিবে মহাষ্টমীর দিনে, পারিলে একটা জল খাইবার গেলাস আনিও কিনে, পত্রে তোমার কুশল লিখিও, মনে কিছু করিও না, আমরা মরিয়া প্রাণে বাঁচিয়া আছি, আশীর্বাদিকা তোমার মা। হোস্টেলে ছেলেকে চিঠি লিখছে মা, আর ছেলের কথা ভাবতে ভাবতে চিঠির কাগজ ভিজে যাচ্ছে চোখের জলে। ছেলে আসবে পুজোতে, এই আনন্দে সবাই আশা করে পুজোর সময় যে যেখানেই থাক বাড়িতে ফিরে আসবে। তো এবার এমন পরিস্থিতি, না চলছে ট্রেন না কিছু, এই পরিস্থিতি যে যেখানে আছে সেখানেই সেই জায়গাটাকেই নিজ নিকেতন বানিয়ে নিয়ে সেখানেই থাকুন, নিজের মনের আনন্দ নিয়েই থাকুন। এবার আর হয়তো ঘরে ফেরা সবার হবে না, সেইভাবে প্যান্ডেলে প্যান্ডেলে যাওয়া হবে না। আর এটা বারবারই আমরা সবাই বলছি যে এটা কিন্তু ঠিক হবে না, একদমই পুজো মণ্ডপে ঘুরে ঘুরে বেড়ানো। পুজো উদ্যোক্তারা অনেকেই বলছেন এত সুন্দর প্যান্ডেল করলাম, কেউ আসবে না, কেউ দেখবে না, এরকম ভাবছি, কিন্তু এটা যে কত মারাত্মক সেটা তো সবাইকে মনে রাখতে হবে। তাই প্যান্ডেলে নয়, ঘরে বসেই আনন্দ করুন, মাকে বাড়ি থেকেই ডাকা যাবে। হ্যাঁ,
একটা চিঠিতে নাইয়া থাক, একটা চিঠিতে আমরা। নাইয়া তো অবশ্যই থাকবে, নাইয়া সবার জন্য। আর সেই প্রথম দিন থেকে প্রোগ্রাম চলছে, সত্যি সবাই যখন ঘরে বসে, তাও একটা নাইয়ার প্রোগ্রাম হচ্ছে ঘরে বসে বসে দেখছি, আর খুব ভালো লাগছে। বাইরের থেকে আমি যেমন কলকাতার অনেককে জানিয়েছি, বালুরঘাট, মেদিনীপুর, হলদিয়া, দিল্লিতে আমার ভাইজি থাকে, তো বিভিন্ন জায়গায় জানিয়েছি, তারা দেখছে প্রোগ্রামটা। অনেকে হয়তো লিখছে না, কিন্তু প্রোগ্রামটা অনেকেই দেখছে। প্রত্যেকেরই ভালো লাগছে শুনছি। আমাকে আজকে পলিটিক্যাল সায়েন্সের এক ম্যাডাম কলকাতা থেকে জানিয়েছেন যে শিবেশের জন্যই সম্ভব হলো নাইয়ার প্রোগ্রামটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে থাকুন শিলুদি, আমরা আশা করছি আপনি দেখছেন। আমারও খুব ভালো লাগছে নাইয়ার এই প্রোগ্রামে এসে। কতদিন পর এলাম না বাবুদা, আসবো আসবো করে আশাই হচ্ছে না। আর সেই ছোট্ট অঙ্কিতা আজ অনেক বড় হয়ে গেছে, সে নিজেও প্রোগ্রাম করছে। সেদিন তো বলছিল যে আমি পর্দার আড়ালি থেকে এই কারিগরি বিভাগটা দেখি, সেদিন এসেছিল লাইভে। সায়ন্তনী প্রোগ্রাম দেখলাম। অনেকেরই আমার স্টুডেন্টরাই এখন কত বড়, তারাই প্রোগ্রাম করছে, খুব ভালো লাগছে। আর এরকম একটা প্ল্যাটফর্ম আছে বলেই সবাই আমরা এভাবে করতে পারছি। বাবুদা, আমি কৃতজ্ঞ। হ্যাঁ, আবারও কবিতা, কিছু কথা, কিছু কবিতা এই নিয়ে। হ্যাঁ, গোপা চৌধুরী লিখছেন, ওয়াচিংয়ে আছেন। ঠিক আছে দিদি, দেখতে থাকুন প্রোগ্রাম। এবার একটু মজার কবিতা। আসলে অনেকগুলো কবিতাই মানে পড়তে পড়তে মানে দুঃখটাই বেশি চলে আসছে মনে হচ্ছে। এবার দেখি অন্য একটু কবিতা করা যায় কিনা। কি সুজিত দে লিখেছে, শুভ দাশগুপ্তের শারদিয়া করবে। আচ্ছা, শুভ দাশগুপ্ত তো আবার রেগে যাচ্ছে আবৃত্তিকারদের উপর, যে আবৃত্তিকাররা কবিতা করছে, তাদের নাম হচ্ছে কিন্তু কবির নাম হচ্ছে না। এটা কি ঠিক? আমরা তো জানি যে আমরা যারা আবৃত্তি করি তারা কবির কবিতাগুলো মানুষের কাছে, একদম সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিই। সবাই তো আর বই পড়ে না, কবিতা পড়ে না, কিন্তু আবৃত্তি করলে সেই কবিতাটা সবাই শোনে, বোঝে। কেন যে উনি ওই রকম ভাবলেন আমি ঠিক জানি না। শুভ দাশগুপ্তের কবিতা অনেকেই মানে ক্যাসেট করেছে, বিভিন্ন ধরনের কবিতা সবাই শুনিয়েছে বলেই আজ তিনি অত বড় কবি। জানি না কেন অভিমান হয়েছেন। হ্যাঁ, আমি চেষ্টা করব ভাই তার একটা কবিতা করতে। এবারে দুর্গা অসুর কিসকা কসুর। দুর্গা অসুর কিসকা কসুর, ভবানী প্রসাদ মজুমদার। মহিষাসুর বললে, মা গো দুর্গা ভগবতী, তোমার কাছে আর্জি আছে একটা গোপন অধি। আর কতকাল থাকবো মা তোর পায়ের তলায় পড়ে, ইচ্ছে করে লাফিয়ে উঠে পালায় ছুটে জোরে। মিচিমিচি মারিস কেন ত্রিশূল দিয়ে খোঁচা, শুশুরি খুব লাগে মাগো, দৌড় লাগাবো ছোঁচা। আর কতদিন পা দিয়ে তুই রাখবি আমায় চেপে, মাইনা দিয়ে দিস বাড়িয়ে, নইলে যাবই খেপে। ভাল লাগে না বছর বছর একঘেয়ে এই খেলা, বিহিত কর মা উমা শিগগির এই বেলা। সারা জীবন পড়েই কেন থাকবো তোর পায়ের নিচে, এগিয়ে সবাই আসছে মা আজ যারাই ছিল পিছে। মা বললে, মূর্খ অসুর, খুব যে কথা শোনাস, ভাঁওতা দিয়ে নিস বাগিয়ে, বেশিক দিয়ে বোনাস। যাতায়াতের জন্য তোকে দিচ্ছি টিএ বিলো, মাইনে তো প্রায় নগুণ হলো তোর আগে যা ছিল। তাতেও কি ভরছে না পেট, মিটছে না রে অসুর, মিটছে না তোর আশ ওরে অসুর, আমার কাছে খুলিস না খাপ, করবো না আর মাফ কসুর। বছরে এই 5টা দিন থাকিস আমার সাথে, তারপরে তোর টিকির দেখা পায় না দিনে রাতে। সারা বছর খাওয়াই পড়াই, কি আর এমন খাটাই, বকলে বেশি চাকরি থেকে করবো তোকে ছাঁটাই। তখন যদি ঝামেলা তুই পাকাস বেটা দত্তি, এক নিমেষেই ভস্য আমি করব তোকে সত্যি, এক নিমেষেই ভস্য আমি করব তোকে সত্যি। তো শুনলেন অসুর আর দুর্গার কথোপকথন। দুর্গা তো সত্যিই চাইলে পারি হয়তো ভস্য করে দিতে, কিন্তু আমরা আমরা মানে কি আরও ছোট যারা, তারা শুধু দুর্গাকে দেখি আনন্দ পায় না। কটা অসুর, অসুরের কটা মুখ, অসুরের কীরকম আন, তার বাহু কেমন কেমন শক্তিশালী, এটা আমরা ছোটোবেলাতেও করতাম। মানে অসুরকে দেখতেই, দুর্গা দেখতে গিয়ে অসুরকে যে দেখবো, সেটা কিন্তু মনের মধ্যে সবার থাকেই।
তাই অসুরকে ভস্ম করে দিলে তো হবে না, অসুরকেও রাখতে হবে, দুর্গা দেবীও থাকবে, তবেই তো এই শারদীয়া উৎসব। কেমন লাগছে অনুষ্ঠান? ঠিকঠাক আওয়াজটা ঠিকঠাক আসছে, শোনা যাচ্ছে? বৌদি বলছে খুব ভালো হচ্ছে। অমৃতা চক্রবর্তী হ্যাঁ লিখছে, শিলু চক্রবর্তী ঘোষ লিখছে কণ্ঠ ভরা মাধুর্য। আমি এক্ষুনি বললাম তোমার কথা, যে কলকাতা থেকেও উনি শুনছেন, ভীষণ আলাপী মানুষ, আমাদের সঙ্গে খুব আলাপ হয়েছে, সুজিতের সঙ্গে আমার সঙ্গে। হ্যাঁ, তোমরা শুনতে থাকো, আমি চেষ্টা করছি আরও কিছু কবিতা বলার। দুর্গা অসুর কিষ্কা কসুর। শরৎ নিয়ে আজকের কবিতাগুলো মোটামুটি। তা শুধু শরৎ, বিকাশ পণ্ডিতের লেখা কবিতা শুধু শরৎ। মন্দিরে পুণ্যার্থীর ঢল, চারিদিকে বাজছে ঢাক কাসুর ঘণ্টা, মুহুর্মুহু শঙ্খনাদে ভরে যাচ্ছে প্রাণ, ধূপে মালায় চন্দনে এক স্বর্গীয় পরিমণ্ডল। শত শত মানুষের সবাক নির্বাক প্রার্থনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তুমি, আমার মা, দশভুজা দশপ্রহরণধারিণী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহির নীরব প্রত্যুত্তর তুমি। স্মিত হাস্যে বিলিয়ে চলেছ অনন্ত সম্পদ। সত্য কলেজ বেরোনো আমি, পার্থিব প্রত্যাশা নয় অপার্থিব লীলার অধীশ্বরীর চরণে শরণ নিয়ে ধন্য হয়েছি। প্রতিনিয়ত দেখা হাজার স্বপ্ন জোড়াতালি দেওয়ার বাস্তব বুদ্ধি হয়নি এখনো। বেহেমেয়ান মনটা মাঝে মাঝে বাতাসে ভাসে, চাঁদ তারার দেশে খোঁজে আকাশ পাতাল। একা একা ছাতিম ছায়ায় গান গায়, দিগন্তের ক্যানভাসে গড়ে তোলে অগণ্য ছবি। কখনো বা দু একটা কবিতা বুকের আদর মেখে ফুটে ওঠে ছন্দে, ছন্দহীনতার উন্মুক্ত কলাজে। হঠাৎ আটকে গেল চোখ, তোমাকে প্রণাম সেরে এগিয়ে আসছে সদ্য সদ্য পাট ভাঙা শাড়ি। স্নান স্নিগ্ধ চোখে হাসছে হাজার শালুক পদ্ম, চলার গতিতে ঝরে পড়ছে শিউলি সৌন্দর্য, অঙ্গ বিহঙ্গে কাশের মৃদু আন্দোলন। ওই কি আমার অজস্র শরীরী ভাষা, আমার স্বপ্নের শরীরী ভাষা? ওই কি আমার চাঁদ তারার দেশের অলক্ষ্য সুন্দরী? ওই কি আমার বাঁশির সুর, আমার গোপন কবিতা? ওই কি আমার দিগন্তের বর্ণময় ক্যানভাস? হাজার বিস্ময় আর অজস্র জিজ্ঞাসার যুগলবন্দিতে বুকের মাদলে সুরে উঠছে দ্রিম 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 দ্রিম। সকল উত্তর পেয়ে গেছি বলে ওকে চোখের আড়াল করিনি কখনো। ও যে আমার শরৎ রানী, এখন শুধু শরৎ বলেই ডাকি তাকে। আমার শরৎ রানী এখন আমার কাছে শুধুই শরৎ। এমনি করেই তো পুজো প্যান্ডেলে দেখা হয়ে যায় অচেনা মানুষকে, এবং সেই অচেনা মানুষই কখন একদম ঘরের লোক হয়ে যায়, চেনা হয়ে যায়। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে ঘুরতে আলাপ হয়, এভাবেই হয়তো শরৎ রানীরা জুটে যায় আমাদের কপালে। আর একটা একটু অন্য ধরনের কবিতা আর কি। আমার এক বন্ধু সন্দীপন গঙ্গোপাধ্যায় ফেসবুকে মাঝে মাঝেই কবিতা লেখে, আমাকেও বলে যে তোমার লাইভ হলে তুমি আমার একটা কবিতা পড়ো। আমি বললাম তোমার কবিতা পাঠিও, সেইভাবে পড়া সত্যিই হয়ে ওঠেনি। তুমি আছো কি না সন্দীপ আমি জানি না। সন্দীপ গঙ্গোপাধ্যায়, তুমি খুব ভালো কবিতা লেখো, ফেসবুকে প্রায়ই কবিতা পড়ি, আমিও চেষ্টা করি কবিতা লিখতে। এই কিছুদিন থেকে লকডাউনের মধ্যে থেকেই মানে বেশি বেশি করে লিখছি। আগে লিখতাম একটু একটু, অনেক পত্রপত্রিকায় কবিতা লিখছি, মাঝে মাঝে একটা সম্মাননাও পাচ্ছি, খুব ভালো লাগছে। বাংলাদেশে দেখলাম আমাদের দেশের থেকে অনেক কিছু এখানে
অনেক কিছু হচ্ছে এই লকডাউনের মধ্যে। আমার তো খুব ভালো লাগছে। কালকে যেমন একটা সংস্থা থেকে ওরা করেছিল কি, একটা শব্দ দিয়ে তার প্রতিশব্দ লিখতে বলছে। প্রত্যেকে আমরা একটা করে প্রতিশব্দ লিখতে পারবো। আর এটা লিখতে লিখতে প্রচুর প্রতিশব্দ আমাদের জানা হয়ে যাবে। এটা কাজেও লাগবে, ছাত্রছাত্রী থেকে টিচার সবারই কাজে লাগবে। এবং এটা একটা বেশ মানে সুন্দর খেলা। কালকে ছিল, কালকে না আজকে ছিল ইচ্ছা। ইচ্ছা দিয়ে সবাই একটা দুটো করে লিখলো। তো আমি দেখলাম নতুন একটা কিছু, যেটা কেউ লেখেনি। আমি লিখলাম স্পৃহা। ওনারা ভীষণ খুশি হয়েছেন, লিখেছেন শিবেশবাবু অনেক শব্দ এসছে, প্রচুর শব্দ এসছে, কিন্তু স্পৃহাটা একদম কেউ লেখেনি, আপনি একা নতুন লিখেছেন। তা খুব ভালো লাগলো। এরকম অনেক কিছু হচ্ছে যেগুলো একটা বর্ণ দিয়ে একটা শব্দ লেখা, সেই শব্দর শেষ বর্ণ দিয়ে আবার একজন লেখা। আর কবিতা তো ওরা ছবি দিচ্ছে। সেদিন আমি গৌরী বালিকা বলে একটা কবিতা লিখলাম। 8 লাইনের কবিতা লেখার জন্য বলেছিল। একটি বাচ্চা মেয়ে শালুক ফুলের লতা ফুল সমেত নিয়ে শাড়ি পরে, মানে পায়ে আলতা সিঁদুর পরে, একদম যেন মা দুর্গা ছেলেবেলার রূপ এসে পুকুর পাড়ে বসে আছে। এত ভালো লাগলো ছবিটা। কবিতা লিখলাম, হ্যাঁ খুব ভালো সম্মান পেয়েছি। কবিতাটা খুব নাম করেছে। তো যাই হোক, লিখছি আপনাদের সকলের আশীর্বাদে, শুভেচ্ছায় ভালো লাগছে। লিখছি, কবিতাও লিখছি, কবিতা পড়ছি। তো সন্দীপ গঙ্গোপাধ্যায় সিভিল ইঞ্জিনিয়ার, কবিতা লেখে। ওর একটা কবিতা আমি পড়ছি এবার। দুর্গাপুজো নিয়ে একটু অন্যরকম। অবহেলার বাস্তবে, কবি সন্দীপ গঙ্গোপাধ্যায়। ফুটপাতের দুধারে সংসার সার দিয়ে, সংসার নয় বাস্তবের নগ্নতা সরীসৃপের মতো বুকে ভর দিয়ে বেড়ে উঠেছে সভ্যতার অবহেলায়। সবুজের আঁচড় ছাড়া ধূসর মলিনতায় প্লাস্টিকের দিনরাত। আশা নেই, আকাঙ্ক্ষা নেই, আছে ধিক্কার, ক্ষুধা দমনের শীতকার। উনুনের ধোঁয়ায় চোখের জলে ভিজে সবুজ শৈশবের চোখের কাজল অস্পষ্ট। রাতের শহরে এই পথে ভদ্র সমাজের আনাগোনা কমে আসে। শেষ রাতে আমার এই পথ ধরা সময় বাঁচানোর তাগিদেই। ফ্যান ভাতের আলস্যে এখন জারজ সন্তান নিদ্রামগ্ন পালক পিতার আশ্রয়ে। জন্মদাত্রী ক্লান্ত জ্যোৎস্নার অন্ধকারে অন্য পুরুষের ক্ষুধা নিবারণে ব্যস্ত। হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকারে সম্বিত ফিরে দেখি জনা কয়েক অসুর ছুটছে একটা নিষ্পাপ কিশোরী দুর্গার পিছনে। গাড়ি ঘোরাতে গিয়েও থেমে যায়। দেখি প্লাস্টিকের অট্টালিকা থেকে বেরিয়ে আসে কিছু পুরুষোত্তম। তাদের সম্মিলিত হুঙ্কারে লাম্পট্ট মিলিয়ে যায় অন্ধকারে। কিশোরী দুর্গার মুখে দেখি সারল্যের প্রতিলিপি। লজ্জাসিক্ত মুখে দেখি নিজেকে। একে একে সরে যায় প্লাস্টিকের সংসার। অরণ্যের হারানো গৌরব। সবুজ হয় মলিন ফুটপাত। বনস্পতির অলিন্দে জ্যোৎস্না ডুবে আসে। নির্জন শাখা মুকুল কল্লোলিত হয়। ভোরের সুগন্ধে নতুন দিনের ছাড়পত্র দেয় পাখিদের কলতান। ভোরের সুগন্ধে নতুন দিনের ছাড়পত্র দেয় পাখিদের কলতান। সন্দীপ গাঙ্গুলির লেখা অবহেলার বাস্তবে। এইভাবেই বেড়ে উঠছে কিন্তু পথ শিশুরা, অবহেলার বাস্তবে। দুর্গা অসুর সব জায়গায় আছে। শুধু দুর্গাকে দুর্গা হয়ে উঠতে হবে। হাতে অস্ত্র মণিবল নিয়ে বেরোতে হবে আজকের এই জঘন্যতম সমাজে। মানে সভ্য সমাজ বলতেও আমার অসুবিধে হলো। এখানে কিছু অসুর এমনভাবে ছুটে বেড়াচ্ছে, সেখানে আজকে দুর্গারা, খুব নিষ্পাপ দুর্গারা, ভীষণভাবেই তারা বিপর্যস্ত। আসুন তাদের পাশে দাঁড়ায়, আর তাদেরকেও নিজেকে শক্তি নিয়ে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে মানুষরূপী সেই অমানুষদের। অঙ্কিতা চক্রবর্তী, হ্যাঁ অঙ্কিতা আছিস, লিখছিস অসাধারণ। শিলু চক্রবর্তী ঘোষ, কণ্ঠ ভরা মাধুর্য, ভালোবাসেন বলেই বলছেন।
শ্রাবণী অধিকারী দেখছে, আর গোপা চৌধুরী, আচ্ছা গোপা চৌধুরীও বলছে এক্সেলেন্ট। আমি আশা করছি আরও অনেকেই শুনছেন। হ্যাঁ, অনেকে হয়তো লেখেন না, কিন্তু আছেন, পরে বলেন যে হ্যাঁ শুনছিলাম, ভালো লাগলো। আর লিখলেও ভালো লাগে, আপনাদের মন্তব্যই তো আমাদের এগিয়ে নিয়ে যাবে। এই প্রসঙ্গে আরও একটা কথা মন্তব্য বলাতে মনে পড়ে গেল, আসলে কথাই তো কথা বাড়ে। যে কবিতাগুলো লেখা হয় বিভিন্ন গ্রুপে, তো সেখানে তো মন্তব্য থাকেই, মন্তব্য অনেকেই করেন, কিন্তু বাংলাদেশে এটা হয় কি, মন্তব্যকারীদের সেরা মন্তব্যকারীকে পুরস্কার দেওয়া হয়। আর এটা দেওয়া হয় বলে সকলেই মানে খুব সুন্দর সুন্দর মন্তব্য লেখেন, খুব ভালো মন্তব্য, ভালো লাগে, তাদের ভালো লাগে বলেই লেখে, এবং লেখাগুলো এত সুন্দর হয়। তাতে কিন্তু যারা লেখেন, গল্প লেখেন বা কবিতা লেখেন, তাদের খুব এগিয়ে যেতে সুবিধা হয়, ভালো লাগে, বা আমাকে এত সুন্দর লিখেছে, বা ভুল ত্রুটিগুলো লিখলে আমার মনে হয় আরও ভালো হয়, যে আপনি এইভাবে লিখুন, এটা করলে ভালো হয়, ওটা করলে সেটা হলেও ভালো হয়। কিন্তু সকলেই লেখে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে আপনার কবিতাগুলো। মানে এক একজন তো আবার লাইন তুলে দিয়েও বলে, লাইনটা তুলে দিয়ে লেখে, এই লাইনটা দারুণ, খুব সুন্দর হয়েছে। তো আমাদের এদিকেও এরকম করুন, মন্তব্য লিখুন, সেরা মন্তব্যকারীকে প্রায়োজিক ব্যবস্থা না হয় করা হবে। মন্তব্য লিখলে সত্যিই যে পড়ছে তার খুব ভালো লাগে, যে না আমার সঙ্গে এতজন আছে দেখছে, আমি যে শুধু বসে বসে একা একা পড়ছি ঘরের মধ্যে, তা তো নয়। আজকাল এই মুঠো ফোনে কত সুবিধা, আমি এখানে বসে পড়ছি, কিন্তু একদম কাছে দূরের সবাই, মানে কাছে না থেকেও দূরে থেকেও সবাই পাশে আছে, সবাই বন্ধু। আর বন্ধুরা হাত বাড়ায় বলেই তো আমরা এত সহজে এত কিছু করতে পারি। আচ্ছা, ফুলের তোরাও পাঠিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার সেই শুভ দাশগুপ্তের কবিতা শারদিয়া। কবিতা না বলে এটাও একটা গল্পই বলা যায়, একদম গল্পের মতোই লাগবে শুনতে। দেখুন, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষে পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া, সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর, এক এক বছর এক এক রকম ঠাকুর হতো তৈরি। সেসব ঠাকুর দেখতে দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদায় হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা, দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের ক্ষেত, জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজারে নিঃস্ব প্রাণ। বর্ষার শেষে বন্যা এলো, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ছড়া দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সাড়া। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে, মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে,
পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো নিথর নবীন কাকা। অজর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, গুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি? কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর। কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি জানো? কেউ কি জানো কোন মন্ত্র জানো? মৃন্ময়ী ওই মেয়ে, তোমরা কি কেউ জানো? বাবার চোখের জল মুছাতে উঠবে হেসে গিয়ে আমরা অবাক। মহালয়া ভোরে শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। কবি শুভ দাশগুপ্তের কবিতা শারদিয়া। সত্যি যে ঠাকুর করতে যাই, যে ছবি আঁকতে যাই, আসলে আমাদের মনের মধ্যে, আমাদের মন তো একটা বিশাল ক্যামেরা, সেখানে সব ছবি অস্পষ্ট হয়ে আছে। আমরা যখন যেটা মানে ভাবি সেটাই কেমন একদম ক্যানভাসে ভেসে ওঠে। আর উনি সবসময় মেয়েকে নিয়ে ভেবেছেন বলেই সব ঠাকুরের মুখেই মেয়ের মুখ দেখতে পেয়েছেন। আচ্ছা, মৃন্ময় পাত্র, শুভ সন্ধ্যা। শ্রীমঠ আচ্ছা, সাহিত্য আবৃত্তিচর্চার যোগ হোক, বাংলা সংস্কৃতি, সঙ্গীত ও নাট্যচর্চা। এটা এখানটায় লিখেছেন, ঠিকঠাক পড়া যাচ্ছে না, আমি পড়তে পারছি না আর কি। তবু ভালো লাগছে যে তিনি শুভ সন্ধ্যা ওখান থেকে, হ্যাঁ, মৃন্ময় পাত্র শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা ভাষা, সাহিত্য, আবৃত্তির চর্চা, জয় হোক বাংলা সংস্কৃতি, সঙ্গীত ও নাট্যচর্চার। অবশ্যই দাদা, হ্যাঁ, জয় হোক। সবাই সঙ্গে থাকুন। আমরা এইভাবেই যদি সংস্কৃতি চর্চা করি, তবে আমাদের পাশে আর করোনা ঘেঁচতে পারবে না। আর করোনারূপী অসুর নয়, এরকম দুষ্ট কিছুই আমাদের পাশে আসবে না। আমাদেরও মন যাবে না। অলস মস্তিষ্ক তো শয়তানের কারখানা, আমরা জানি। সেরকম যদি আমরা এইসব নিয়েই থাকি, সৃজনশীলতার মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা ঠিকঠাক থাকবো। অবসাদ আসবে না আমাদের মনে। আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো কবিতা, গান, আবৃত্তি, নাচ, এসবের মধ্যে আমরা ভালো থাকবো। ভালো থাকতে তো সবাই চাই, সবারই ভালো লাগে ভালো থাকতে। তো সেই ভালো থাকা নিয়েই আমাদের তো এত আয়োজন, এত কিছু, যা কিছু করছি সব কিছুই ভালো থাকার জন্যে। তবু হয়তো সবসময় আমরা ভালো থাকতে পারি না, কিন্তু চেষ্টা তো করতে হবে আমাদের ভালো থাকার জন্য। আসুন আমরা সেই চেষ্টাই করে যাই। বাবুদা তো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, আমরা সেখানে সবাই কবিতা বলি, গান করি, আরও
অনেক এরকম লাইভ আছে, সেই লাইভ অনুষ্ঠান করি। এই সঙ্গে জানিয়ে দিই, আমি আর আমার বন্ধু সুজিত এরা মিলেও একটা স্বরবৃত্ত আবৃত্তি অঙ্গন বলে একটা অঙ্গন আর কি, ভালোবাসার অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন আমরা করেছি। সেখানেও এখন শুধু রবিবার ছোটদের নিয়ে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে। এরপরে আমরা জানিয়ে দেব, তখন কিন্তু এভাবে লাইভ প্রোগ্রাম হতে থাকবে। আমরাও চাইছি অনেকেই আসুন, সবাই আসুন, সমৃদ্ধ করুন। আর এখন থেকে আপনারা নাচ গান এর অনেকেই আসছে, অনেকেই পাঠাচ্ছে, ভিডিও পাঠাতে পারেন। স্বরবৃত্ত আবৃত্তি অঙ্গন ফেসবুকে গিয়ে বাংলায় এটা টাইপ করুন, টাইপ করে আসুন স্বরবৃত্ত আবৃত্তি অঙ্গনে। আপনাদের শুভেচ্ছা বার্তা পাঠান, আপনাদের ভিডিও পাঠান, খুব ভালো লাগবে, সমৃদ্ধ হবে আমাদের এই ছোট্ট প্রয়াস। পুজোর গন্ধ নিয়ে একটা কবিতা। পুজো মানে শিউলি শিশির, কাশফুলে দেয় দোলা, মনে জাগে উতল হাওয়া, আকাশ মেঘের ফেলা। পুজো মানে শরৎ বেলা, জাগায় প্রাণে আসা, নদীর পারে ঢাকের আওয়াজ, নবোৎসাহে মাতা। পুজো মানে বেলতলাতে শিউলি ফুলের বোঁটা, সকাল ভোরে মা পিসিমা ষষ্ঠীতে দেয় ফোঁটা। পুজো মানে ঠাকুর দেখা, প্যান্ডেলে রাত জাগা, শিশুর চোখে খুশির ঝিলিক নতুন করে লাগা। পুজো মানে সানায় বাজে, বাজে কাঁসর ঘণ্টা। পুজো মানে হৃদয় জুড়ে পড়ুক বাঁধা মনটা, পড়ুক বাঁধা মনটা। হ্যাঁ, মন বাঁধা পড়ুক, হৃদয় বাঁধা পড়ুক, আমরা আনন্দ করি। কিন্তু কি বললাম, পুজোতে কিন্তু আর এবার মন্দিরে মন্দিরে ঘুরে করোনারূপী অসুরকে বাড়তে দেওয়া যাবে না। আমরা সবাই কি করব, মাস্ক মুখে নেব, হাতে স্যানিটাইজার রাখবো, আর দূরত্ব বজায় রাখবো। বন্ধুত্ব অবশ্যই থাকবে, বন্ধুত্ব সবসময় আছে। পাশে থাকলে গা ঘেঁষলেই যে বন্ধুত্ব হয় তা তো নয়, হাত বাড়ালেই বন্ধুত্ব, কিন্তু হাত ধরতে পারবো না। বন্ধুত্ব থাকবে, অবশ্যই থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু দূরত্ব বজায় রেখে, এই অসুখটার জন্য। এটা তো মানতেই হবে, আমরা বাচ্চাদের বোঝাচ্ছি, নিজেদেরও বুঝতে হবে, তবেই ভালো লাগবে। খুব ভালো লাগছে যে আপনারা আছেন। আপনাদের সকলকে প্রাক শারদীয়া শুভেচ্ছা, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সময় অনেকটাই হয়ে এসছে, প্রায় শেষের দিকেই। অনেকগুলো কবিতাই পড়লাম, আর একটা কবিতা দেখি। কি অঙ্কিতা, আর একটা কবিতা পড়া যাবে তো? আমি আর একটা সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না, মানে বাবা পুজোর বাজার করবে বলে গেলে পরে বাড়ির লোকের ছেলেদের যেমন বারবার মনে হয় এই আসবে, এখনই আসবে, এখনও তো এলো না, কখন বাজার করতে যাব, এই নিয়ে একটা কবিতা আর কি। আচ্ছা, কেন এলো না কবিতাটা আমি পড়ছি, আমার মনে হয় তারপরেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আপনারা আরেকটু সময় আমার সঙ্গে থাকুন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কেন এলো না। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনও বাবা কেন এলো না মা, বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে, বলে গেল সেই মানুষ এখনও এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুর পেতে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল, বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর বাজার জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনও বাবা কেন এলো না মা, রান্না কোন কালে শেষ, গা ধোয়াও ছাড়া, মা এখন বুনতে বসে কেবলই ঘর ফুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয় খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে।
কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। এত আনন্দ, এত কিছু, পুজোর বাজার হবে বলে, কিন্তু সেই ছোট্ট ছেলেটাই ফিরে এলো না। পাড়ার মাস্তানদের দু দলের লড়াইয়ে বলি হয়ে গেল ছেলেটা। ছোট্ট দুটো বা বড় একটা হয়ে যাবে। আচ্ছা, দেখছি। আর সময় সেরকম নেই, হয়ে গেল। হ্যাঁ, আমার এখানে মনে হচ্ছে 5 মিনিট মতো আছে। আর তোমরা সবাই ভালো থাকো, ভীষণ ভালো। আর কবিতা নিয়ে নাচ গান অনুষ্ঠান, যেটা বললাম, ওই যে বিভিন্ন ধরনের খেলা, ঘরে বসেই ছোট ছোট কবিতা লেখা, 2 লাইন লিখে দিয়ে তারপর 4 লাইন লেখা, এমনি করে সবাই মিলে এই ডিজিটাল লাইনের মধ্যেই, আমরা তো এখন আর মঞ্চে যেতে পারছি না, এইখানে থেকেই খুব ভালো করে নিজেদেরকে নিয়োজিত রাখি, ভালো থাকি আর ভালো রাখি সবাইকে। দেখি আমার একটা কবিতা পড়া যায় কিনা। এখন হয়ে উঠছে না কেন? আচ্ছা, একটা কবিতায় শরৎ পড়ার সঙ্গে সঙ্গেই আমি লিখেছিলাম যে প্রত্যেকের যেন মন খারাপ না থাকে, সবাই কাজের মধ্যেই আমরা বেঁচে থাকতে পারি, সুন্দরভাবে ভালো থাকতে পারি, এই নিয়েই একটা কবিতা আর কি। আরও একটা লিখেছিলাম শুভেচ্ছা বার্তা, সেটা এই মুহূর্তে কই হাতের কাছে নেই, পরে একদিন শোনানো যাবে। দেখি এই কবিতাটা একটু শোনাই। মন খারাপের বোঝাটাকে নামাও মাথার থেকে, দেখো বর্ষার গুমোট ধরা মেঘ কেটে কেমন শরতের সোনা রোদে ঝলমল করছে প্রকৃতি। বর্ষার বাড়িধারা যেন থমকে গেছে, ভুলতে পারিনি শ্রাবণের ঝিরিঝিরি বিষাদের গান। তবু চোখের কোণের সিক্ত অশ্রু মুছে ফেলো, সংবরণ করো আবেগ। শরতের সুনীল আকাশে কেমন সাদা মেঘের ভেলা, মন খারাপের মেঘগুলো আজ বিদায় নিয়েছে। চক্রবৎ পরিবর্তনই বেঁচে থাকার ভালো লাগার পাসওয়ার্ড, তাকে অস্বীকার করবার জো নেই। ভালো থাকতে গেলে ভুলে থাকতেই হয়, এটাই সর্বকালের নিয়ম। সে নিয়ম লঙ্ঘন করবার সাধ্য তোমার নেই। তবে কেন একঘেয়েমি মন খারাপের বোঝা বয়ে বেড়ানো? বসন্ত আসবে বলেই তো শরতের রুক্ষতাকে উপেক্ষা করে শুধু অপেক্ষা করা। আকাশ দেখো, বাঁচার রসদ পাবে। একই আকাশে ঘুরে ফিরে আসে সাদা, নীল, লাল, ধূসর মেঘেরা। সরিয়ে দাও মন খারাপের মেঘটাকে, আগে সরিয়ে দাও মন খারাপের মেঘটাকে। আবেগ কমিয়ে জীবনে গতিবেগ আনো, চলার পথ কখনো মসৃণ নয়। বন্ধুর পথে হাত ধরো, প্রকৃত বন্ধুর, যে তোমায় পথ দেখাবে। দেখাবে জীবন মানে অফুরন্ত আনন্দ, জীবন মানে অফুরন্ত আনন্দ। একদিন তো সবাই চলে যাব, তবে যে কদিন বেঁচে আছি আসুন সবাই আনন্দ করে, সবাই সবাইকে বন্ধু ভেবে আমরা এগিয়ে চলি, আনন্দে থাকি। সত্যিই সবার পাশে থাকতে চাই আমি। কারোর কোনো মন খারাপ হলে আমি তাকে বলি যে মন খারাপ না করে এগিয়ে চলো, সে মনটাকে একটুখানি অন্যদিকে নিয়ে চলতে পারে। মন খারাপ কি আমারও হয় না? হয়। সেই পথ থেকে বেরিয়ে আসার জন্য বন্ধুর দরকার। তাই বলছি, বন্ধুর হাত ধরো, গাও জীবনের গান। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঘুচিয়ে শরতের এই পঞ্চমীর সন্ধ্যায়, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল এখন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা রইল সবার প্রতি। নাইয়া লাইভ সবার জন্য। সবাই আসুন,
প্রোগ্রাম করুন আর দেখতে থাকুন এই প্রোগ্রাম। আশা করি সকলের ভালো লেগেছে। আজকে প্রথমে গান, গানের পরে কবিতা, এই দিয়েই শেষ হচ্ছে আজকের নাইয়া লাইভের অনুষ্ঠান। আমি শিবেশ মুখার্জি আজ ছিলাম আপনাদের সঙ্গে। আর আপনারাও যারা আমার সঙ্গে ছিলেন, আমি প্রত্যেকের হয়তো নাম পড়তে পারিনি, অনেকেই এসেছেন, লিখেছেন এবং আমাকে শুভকামনা, শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, নমস্কার। আজ এই পর্যন্তই। আসি বন্ধু, টাটা।